স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষে সর্বশেষ। এসএসসির লিখিত মূল্যায়ন ৬৫%, বাকি ৩৫% শ্রেণীভিত্তিক শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা। মৃত্যুদণ্ড বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে নয়, হাইকোর্টের আদেশ। এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছাড়িয়েছে 10%, ডলারের দর বৃদ্ধিতে পরিস্থিতির অবনতির শঙ্কা। কমরেড হায়দার আকবর রনর প্রতি সর্বস্তরের শ্রদ্ধা, বনানীতে বাবা মায়ের কবরের পাশে সমাহিত। এবং ভারতের লোকসভা নির্বাচনের ৪র্থ দফায় পশ্চিমবঙ্গের সহিংসতা ভোটের হার ৬২.৩%। শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবর। এসএসসি পরীক্ষায় ৬৫% লিখিত এবং ৩৫% শ্রেণীভিত্তিক মূল্যায়ন হবে, এমন পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের। মূল্যায়নের জন্য গঠিত কমিটির সুপারিশেই এই পরিকল্পনা। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের নীতি নির্ধারণী পর্যায়ের সভা শেষে এই তথ্য জানা যায়। চলতি বছর থেকে মাধ্যমিক পর্যায়ে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর কার্যক্রম চলছে নতুন শিক্ষাক্রমে, যাতে শ্রেণীভিত্তিক মূল্যায়নের উপরই জোর দেওয়া হচ্ছে বেশি। বিষয়টি নিয়ে নানা মহলে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে মূল্যায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে গঠন করা হয় একটি কমিটি, যারা লিখিত ৫০ ও শ্রেণীভিত্তিক মূল্যায়ন ৫০% করার সুপারিশ করে। তবে এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে নীতি নির্ধারণী বৈঠকে লিখিত ৬৫ ও শ্রেণীভিত্তিক মূল্যায়ন ৩৫% করার পক্ষে মত আসে। কমিটির সুপারিশ অনুযায়ী একই পদ্ধতিতে হবে ত্রৈমাসিক ও বার্ষিক মূল্যায়ন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে মূল্যায়ন নিয়ে আরও বিশ্লেষণ হবে। পার্সেন্টেজ কি কমানো যায় কি না, বাড়ানো যায় কি না, এইটা প্রথমবার একটু কমায়, দ্বিতীয়বার একটু বাড়ায়, এইসব নিয়ে একটা পর্যালোচনামূলক সভা হয়েছে। ২০২৬ সাল থেকে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এসএসসি পরীক্ষা হবে। শিক্ষা বোর্ড বলছে এনসিটিভি পদ্ধতি চূড়ান্ত করলে সে অনুযায়ী বাস্তবায়নের জন্য ব্যবস্থা নেবেন তারা। মূল্যায়নটা নির্ধারিত হবে, সেটা অনুমোদন পেলে পরে আমাদের এনসিটিভি আমাদের পাবলিক এক্সামিনেশনের মূল্যায়নের উপরে একটা গাইডলাইন তৈরি করবে, একটা ম্যানুয়াল তৈরি করবে। শিক্ষা গবেষকরা বলছেন বর্তমান শিক্ষাক্রমে বেশ কয়েকটি বিষয়ে ব্যবহারিকের ২৫ নম্বর শিক্ষকদের মূল্যায়নে। তবে এই নম্বর দেওয়ার পদ্ধতি নিয়ে অনেক সময় প্রশ্ন উঠেছে। অন্যান্য মেজারমেন্টগুলো যদি ঠিক থাকতো, অর্থাৎ শিক্ষক যদি কোয়ালিফাইড হতো, শিক্ষক যদি প্রভাবশালীদের দ্বারা প্রভাবিত না হতো, সমাজে দেখা গেল যে কেউ প্রভাবশালী, তার সন্তানের জন্য সে ফোন করলো, এখন শিক্ষক ভয়ে না তাকে নাম্বার বাড়াই দিল, এই রিস্কগুলো তো রয়ে গেল। বছরের ৫ মাস পার হলেও এখন পর্যন্ত মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত না হওয়ায় সংকটে শিক্ষক শিক্ষার্থীরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাণ ভিক্ষার আবেদন নাকচ না হওয়া পর্যন্ত ফাঁসির আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দিয়েছে। এক রিটের প্রেক্ষিতে আদালত বলছে, প্রথমে ফাঁসির রায় দেওয়া হলেও পরবর্তীতে উচ্চ আদালতে সেটি বহাল নাও থাকতে পারে, কিন্তু আসামিকে ততদিন পর্যন্ত কন্ডেম সেলে রাখা হয়, যা অমানবিক। বিচারিক আদালতে ফাঁসির রায় হওয়ার সাথে সাথে আসামিকে রাখা হয় কন্ডেম সেলে। এরপর হাইকোর্ট, আপিল বিভাগ ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার প্রক্রিয়া শেষ হতে লেগে যায় ১০ থেকে ১২ বছর। তাই ফাঁসির রায় চূড়ান্ত না হওয়া পর্যন্ত কেন কন্ডেম সেলে রাখা হবে তা নিয়ে রিট করেন ৩ আসামি। ২০২১ সালের রিটের উপর রুল জারি হয় ২০২২ সালে। এরপর কয়েক দফা শুনানির পর সোমবার রায় দিল হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে, এখন যারা কন্ডেম সেলে আছে তাদের ২ বছরের মধ্যে সরাতে হবে। এছাড়া কেউ ফাঁসির আসামির তথ্য জানতে চাইলে তা দিতে হবে এবং নতুন জেল কোডে এই রায় অন্তর্ভুক্ত করতে হবে। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। হাইকোর্ট বিভাগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিনের দরখাস্ত শুনানি হয় না। অন্যান্য আসামিদের মতোই এদের আপিলও
যাদের পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে তাদের বেইলের দরখাস্ত যেন শুনানি করা হয়। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না, কারণ আপনারা জানেন সংবিধানের 111 অনুযায়ী সুপ্রিম কোর্ট যে আদেশ দেবে, হাইকোর্টেরটা সবার বাধ্য এবং সুপ্রিম কোর্টেরটা হাইকোর্ট সহ সবার উপর বাধ্য। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে কথা বলবো, আলোচনা করব, যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমরা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। বিচারিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা প্রসঙ্গ উঠে আসে এই রায়ে। এ সময় সাগর রুনি হত্যা মামলার উদাহরণ টানেন আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হজের ভিসা ইস্যুর মেয়াদ বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাতে গেলে নিবন্ধিতদের হজ নিশ্চিতে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সৌদি রাষ্ট্রদূত জানান, হজের জন্য এখনো যারা ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু প্রকল্প বাস্তবায়নে সৌদি বিনিয়োগকারী এবং কোম্পানির আগ্রহের কথা প্রধানমন্ত্রীকে জানান তিনি। এই ধরনের বিভিন্ন প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। সৌদি আরব থেকে প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিটেন্স পাঠাতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাঁচ দিন আগে হজ ফ্লাইট শুরু হলেও এখন অনিশ্চয়তায় প্রায় 9,000 বাংলাদেশি। বাড়ি ভাড়া আনুষঙ্গিক কাজ শেষ না হয় পড়েছেন ভিসা জটিলতায়। এজন্য এজেন্সিগুলোকে দায় দিচ্ছেন হজ যাত্রীরা। 2 দিনের মধ্যে জটিলতা কেটে যাওয়ার আশ্বাস দিচ্ছে হজ অফিস ও হাব। সোমবার বিকেল পর্যন্ত হজ যাত্রায় সৌদি আরব গেছেন প্রায় 17,000 বাংলাদেশি। ধর্মপ্রাণ মুসলমানরা এভাবেই মহান সৃষ্টিকর্তার কাছে হাজিরা দেন হজের মাধ্যমে। লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয় পবিত্র মক্কা নগরী। এবছর বাংলাদেশ থেকে হজযাত্রী মোট 85,000। রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে চলছে তাদের ইমিগ্রেশন সহ নানা আনুষ্ঠানিকতা। ভোগান্তি ছাড়াই কাজ শেষ হওয়ায় স্বস্তি হজযাত্রীদের। গুনাহখাতা মাপ, আমাদের দেশের সমৃদ্ধি সব মিলায় আমাদের চাওয়া আর কি। বাকি জীবনটা আমরা যেন ওনার আল্লাহ তাআলার নির্দেশ মতো চলতে পারি। জীবনে আশা ভরসার উপরও যেন জান্নাত থেকে জান্নাত পাই, এই আশার উপরে আমি হজ করব। খুব ভালো লাগতেছে, আল্লাহর একটা মহান হুকুম ছিল, সেই হুকুম পালন করার জন্য যাচ্ছি। আল্লাহ যেন সফলভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করেন। এদিকে প্রায় 9,000 বাংলাদেশির হজে যাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাড়ি ভাড়া ও আনুষঙ্গিক কিছু আনুষ্ঠানিকতা বাকি থাকায় ভিসা হয়নি তাদের। যদিও নির্ধারিত সময়ে নিবন্ধিত সব হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর আশ্বাস হাব ও হজ অফিসের। সম্মানিত হজযাত্রীগণের সুবিধার্থে সহযোগিতার জন্য 500 সেখানে ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছে। ভিসা জটিলতা বা কোনো বিষয়ে এখন এগুলো নাই। এখন যে সমস্যাগুলো হচ্ছে, কিছু আছে শারীরিক সমস্যা, বাড়ি ভাড়া, মোয়াল্লেম সিলেকশন, মিনার লোকেশন সিলেকশন, সার্ভিস প্রোভাইডার সিলেকশন, ক্যাটারিং, ট্রান্সপোর্টেশন, এগুলি সব ইনসার্ট করে তারপরে ভিসা করতে হয়। তাছাড়াও সৌদি আরবের যে ভিসা বর্তমান পদ্ধতি সেটা টেকনোলজি বেস, আইটি। এখানে আইটিতে অনেক সময় আপনার সার্ভার ডাউন থাকে, ঠিকমতো পারফর্ম করে না। আমরা আগামী 2 দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে। সোমবার 8টি ফ্লাইটে 3,200 হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এবছরের হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত সৌদি আরবে গেছেন প্রায় 17,000 বাংলাদেশি। শেষ হজ ফ্লাইট আগামী 12 জুন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে বিএনপিকে মদদ দেওয়ার মতো পরিস্থিতি যুক্তরাষ্ট্রে নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের দাপট মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ। দুপুরে রাজধানী ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। দীর্ঘ নীরবতার পর রোববার গুলশানে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। দাবি করেন 7 জানুয়ারির নির্বাচন করে আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে সরকার। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে। সোমবার ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে ফখরুলের কথার সূত্র ধরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনীতিতে আর প্রভাব বিস্তার করে না। সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই, এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর
ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির যে কোনো রকম প্রতিক্রিয়া সামাল দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের রয়েছে। আবারও আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে বিএনপিকেই পালাতে হবে, এবং তারা যদি সে চিন্তাই করে তাহলে পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। তিনি বলেন, বিএনপির কোনো ক্ষতি করার বাসনা তাদের নেই এবং তার দরকারও নেই, কারণ নিজের ধ্বংস বিএনপি নিজেই ডেকে আনবে। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগের দরকার। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর বিএনপির কাছে গুরুত্বপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দুটি রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টির নেতাদের সাথে বৈঠক করে বিএনপি। এতে নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং নতুন আন্দোলনের কৌশল নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর নজরুল ইসলাম খান জানান, ডোনাল্ড লুয়ের সফরের চেয়ে দেশের চলমান সংকট নিয়ে বেশি উদ্বিগ্ন বিএনপি। বিএনপি সন্ত্রাস করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা দাবি করেন, অতীতের মতো ভবিষ্যতেও নিজেরা সহিংসতা করে বিরোধীদের উপরে দোষ চাপাতে চায় আওয়ামী লীগ। ডোনাল্ড লু তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। মার্কিন ভিসা নীতি এবং র্যাবের উপর নিষেধাজ্ঞা ঢাকা ওয়াশিংটন সম্পর্কে দূরত্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে এই বিষয়ে আলোচনা হবে। আগামীকাল 3 দিনের সফরে আবারও ঢাকায় আসছেন ডোনাল্ড লু। এই সফরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভিসা নীতি সহজ করা, র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে গুরুত্ব দিচ্ছে ঢাকা। বুধবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু। পররাষ্ট্র সচিবের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠকের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিদেরও সঙ্গে বসবেন ডোনাল্ড লু। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন, আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব। দেশে গণতন্ত্রের চর্চা না থাকলে আইনের শাসন থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। সুশাসনের জন্য সংসদীয় গণতন্ত্র কার্যকর করা সময়ের দাবি বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আইইবি কনভেনশনের সমাপনী অধিবেশনে জি.এম. কাদের আরও বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার যেসব পন্থা থাকে তার মধ্যে সংসদীয় গণতন্ত্র চর্চায় সবচেয়ে সেরা। সংসদে সরকারি দলের সদস্যরা সরকারের বিপক্ষে কথা বলতে পারেন না জানিয়ে তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত করলে গণতন্ত্রের চর্চা বাড়বে। রেওয়াজ অনুসারে আইইবির কনভেনশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী, আর সমাপনী অনুষ্ঠানে থাকেন বিরোধী দলীয় নেতা। সুশাসনের জন্য দরকার হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ, মানে একটা ন্যায় বিচার থাকবে, তার জন্য কিন্তু আইনের শাসন অত্যন্ত জরুরি এবং জবাবদিহিতামূলক সরকার জরুরি। ফলে গণতন্ত্র এগুলোকে দিতে পারে। গণতন্ত্র ছাড়া কোনো সিস্টেম আইনের শাসন কায়েম করতে পারে না। গেল এপ্রিলে গ্রামে জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এ সময় গ্রামে গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.92%, যা শহরের চেয়ে বেশি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে এপ্রিলে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি 10% ছাড়িয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দর বৃদ্ধি এই মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। নিত্যপণ্যের দাম অনেক দিন ধরেই চড়া। এর সঙ্গে চিকিৎসা, পরিবহন সহ খাদ্য বহির্ভূত খাতেও খরচ বেড়েছে। সব মিলিয়ে মূল্যস্ফীতির চাপে হিমশিম খাচ্ছে সবাই। সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও মূল্যস্ফীতি কমছে না।
বিবিএসের তথ্য বলছে সার্বিক মূল্যস্ফীতি এখনও 10% কাছাকাছি। গেল এপ্রিলে মূল্যস্ফীতি দাঁড়ায় 9.74%, আর খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে 10.22% পর্যন্ত। তবে বিআইডিএস এর গবেষণায় উঠে এসেছে বর্তমানে খাদ্য মূল্যস্ফীতি 15%। বিশ্লেষকরা বলছেন মূল্যস্ফীতি এক ধরনের কর, যা ধনী গরিব সবার চাপ বাড়ায়। আমাদের রাজস্ব নীতি এবং আর্থিক নীতির মধ্যে সেখানে আমি মনে করি যে একটা বড় দুর্বলতা রয়েছে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে বৈশ্বিক কনটেক্সটে বাংলাদেশের অর্থনীতির যে আচরণ, সেটা যথাসময়ে যথাযথ ব্যবস্থা না নেওয়ার কারণে। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদনে দেখা যায় শহরের চেয়ে গ্রামের মানুষের কষ্ট বেড়েছে। গ্রামে গড় মূল্যস্ফীতি 9.92%, যেখানে শহরাঞ্চলের গড় মূল্যস্ফীতি 9.46%। টাকার অবমূল্যায়ন কিন্তু একটা বিরাট বিষয়, কারণ আমাদের মূল্যস্ফীতির 50% অন এন এভারেজ 50% মূল্যস্ফীতির দায় হচ্ছে আমাদের ফরেন কারেন্সি। আইএমএফ এর ঋণের শর্তের একটি মূল্যস্ফীতি কমানো। সে হিসেবে চলতি অর্থবছরের শেষে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনতে হবে। উমন হারাজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ানোর সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে জ্বালানি ও বিদ্যুৎ খাতে। আগামী মাসে এই ভোক্তা পর্যায়ে এসব পণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির বাজারে যা আরও ভয়াবহ হবে বলে মত ব্যবসায়ীদের। বিশেষজ্ঞরা বলছেন, ভোক্তার উপরে পুরো চাপ না দিয়ে বিদ্যুতের উৎপাদন খরচ কমানোর পথ খুঁজতে হবে সরকারকে। গেল বছর 600 কোটি ডলারের বেশি জ্বালানি তেল আমদানি করে বাংলাদেশ। এলএনজি আমদানি ও টার্মিনাল ভাড়া বাবদ বছরে খরচ হয় 350 কোটি ডলার। সব মিলিয়ে জ্বালানি খাতে ব্যয় মোট আমদানির 15%-এর বেশি। এমন পরিস্থিতিতে ডলার প্রতি 7 টাকা দাম বৃদ্ধিতে টাকার অঙ্কে খরচ বাড়বে 6%-এর বেশি। বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ে চলতি মাসেও ডিজেলের দাম বাড়ে লিটারে 1 টাকা। ডলারের বাড়তি দরের সাথে এই সমন্বয়ের বড় প্রভাব পড়বে জুন মাসে। জ্বালানি খরচ বৃদ্ধিতে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে শিল্প খাতে। সামগ্রিক বিজনেস সিচুয়েশন কিন্তু বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইবের মধ্যে নেই, কারণ এর সাথে সাথে আপনার ডলার ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে সাথে আপনার ব্যাংকের ইন্টারেস্ট রেট রয়েছে। ফলে আমি বলবো যে এটা মরার উপর খাড়ার ঘাড় মতো, যে আপনার বছরে 4 বার বা 3 বার বাড়ানোর যে রোডম্যাপ করছে। খাদ্য এবং জ্বালানি এই দুটোর উপর একটা সাংঘাতিকভাবে একটা চাপ আসবে। মূলত চাপটা আসবে যে ডলারের যে কনভার্সন রেটটা টাকার সাথে সমন্বয় করা হয়েছে সেই জায়গাটাতে। ফলে উৎপাদন খাতে দাম বাড়বে, ভোক্তা এটা সাফার করবে। গত অর্থবছর বিদ্যুৎ খাতে 39,500 কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। আগামী 3 বছরে ভর্তুকি থেকে সরে আসতে চায় সরকার। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কেবল দাম বাড়ালে অনেকেই বিদ্যুৎ ব্যবহার কমাবে, বাড়বে বিদ্যুৎ চুরি। যথাসম্ভব চেষ্টা করা উচিত বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, বরঞ্চ উৎপাদন খরচ কীভাবে কমানো যায় সেটা যদি ভালোভাবে পরিকল্পনা করে, কিছুটা হলেও যদি উৎপাদন খরচ কমিয়ে আনা যায়। তেলভিত্তিক বিদ্যুৎ যদি আমরা বন্ধ করে রাখতে পারি। এই মুহূর্তে কয়লার মূল্য কম আছে, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন খরচ প্রায় 10 টাকার কাছাকাছি নেমে এসছে। আর নিজস্ব গ্যাস উৎপাদনটা বাড়াতে হবে, অর্থাৎ জ্বালানি সরবরাহটা বাড়াতে হবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির তথ্যমতে ডলার দর 1 টাকা বৃদ্ধিতে বার্ষিক খরচ বাড়ে 474 কোটি টাকা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের আমদানি করা গাড়িতে 25% আমদানি শুল্ক আরোপ করার পরিকল্পনা রয়েছে। আগামী বাজেটে এই সংক্রান্ত প্রস্তাব করা হতে পারে। এর ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা আর থাকছে না। 36 বছর ধরে সংসদ সদস্যরা এই সুবিধা পেয়ে আসছেন। এনবিআর এর সূত্রগুলো বলছে, ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই প্রথম দফায় 25% আমদানি শুল্ক বসানো হতে পারে। তবে সম্পূরক শুল্ক সহ অন্যান্য কর মওকুফ থাকবে। সংসদ সদস্যদের আনা গাড়ির ওপর আমদানি শুল্ক বসালেও তারা অন্যান্য সুবিধা পাবেন। আইএমএফ এর শর্তে সংসদ সদস্যদের এইসব সুবিধা কিছুটা প্রত্যাহার করা হচ্ছে বলে জানা গেছে। জিম্মি হওয়ার 2 মাসেরও বেশি সময় পর দেশে ফিরল সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ এমভি আবদুল্লাহ। 23 নাবিক সহ বিকেলে কক্সবাজারে কুতুবদিয়ায় পৌঁছায় জাহাজটি। পরে সন্ধ্যা 6টায় সেখানে নোঙর করে। জ্বর অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগে কুতুবদিয়া পৌঁছায় এমভি আবদুল্লাহ।
কুতুবদিয়ায় 10,500 টন চুনাপাথর খালাস শেষে জাহাজটি চট্টগ্রামের পথে রওনা হবে। এক্ষেত্রে কুতুবদিয়া উপকূলে 2 দিন অবস্থান করতে হবে। পরে চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গরে পৌঁছার কথা রয়েছে জাহাজটির। এর আগে 1 মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এমভি আবদুল্লাহ। বিরামহীন 12 দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে এমভি আবদুল্লাহ। জাহাজের মালিক কর্তৃপক্ষ জানিয়েছে মঙ্গলবার বিকেলে অন্য জাহাজে করে চট্টগ্রামে আনা হবে নাবিকদের। সব মায়েরই স্বপ্ন থাকে প্রতিষ্ঠিত হবে তার সন্তান, অবদান রাখবে দেশ এবং জাতির কল্যাণে। আর সন্তান যখন সেই স্বপ্ন পূরণ করে সবচেয়ে বেশি গর্বিত হন সেই মা। বিশ্ব মা দিবস উপলক্ষে এমন 11 জন স্বপ্নজয়ী মাকে সম্মাননা দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর। এ সময় মহিলা এবং শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাকে যথার্থ সম্মান দিতে পারলেই নিশ্চিত হবে জাতির উন্নয়ন। বিয়ে হয়ে গেছে 10ম শ্রেণীতে পড়া অবস্থায়, তখন আমি আর লেখাপড়া করতে পারিনি। তখন থেকে আমার মনে মনে একটা ইয়া ছিল যে আমার ছেলে মেয়েদের আমি কখনো লেখাপড়া শেষ না করে বিবাহ দেওয়ার কোনো ইয়াতে যাব না। রওশনারা রহমানের এমন প্রত্যয়ে 3 মে এখন চিকিৎসক, এক ছেলে সেনা কর্মকর্তা, অপরজন উপসচিব। সোমবার বিকেলে ইস্ট কার্টুন গার্ডেনে তার মতো 11 জন মাকে স্বপ্নজয়ী হিসেবে সম্মাননা দেওয়া হয়। তিনটা ছেলে আমার উচ্চতর ডিগ্রি অর্জন করেছে, ভালো মানুষ হিসেবেও গঠন হয়েছে, স্বনামধন্য প্রতিষ্ঠানেও আছে। লেখাপড়া ঠিক মতো করতেছে না করতেছে সেই দিকে মাকে দৃষ্টি দিতে হবে। ঠিক মতো স্কুলে যাচ্ছে না যাচ্ছে সেই দিকে দেখতে হবে। মায়ের এমন সম্মাননায় গর্বিত সন্তানরাও স্মৃতিচারণা করেন কৈশোরের, তুলে ধরেন মায়ের ভালোবাসা আর ত্যাগের কথা। যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে সেটা হচ্ছে মায়ের হার না মানা মনোভাবটা, যে কখনো হারা যাবে না, আসলে শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে। আমার বাসায় ডিশ অ্যান্টিনা বা ডিসেল লাইন ছিল, ইভেন রঙিন টেলিভিশন ছিল। আমাদের বাসায় কখনো কোনো রঙিন টেলিভিশন নেওয়া হয়নি যে আমরা পড়াশোনা করব না। তো এটা জাস্ট একটা ছোট উদাহরণ বললাম যে মাদের আসলে স্যাক্রিফাইসটা কতটুকু এখানে। এ সময় মা যেন সন্তানকে সবার আগে মানবিক শিক্ষা দেন এমন আহ্বান জানান প্রতিমন্ত্রী। বলেন, সন্তানকেও হতে হবে মায়ের প্রতি আন্তরিক। যে মায়ের আসলে কোনো তুলনা হয় না, সেখানটায় আমাদের নিশ্চয়ই অনেক কিছু করার আছে, আরও অনেক কিছু করার। মাকে সম্মানিত করতে হবে। মা নারী জাতিকে আমরা যদি সম্মান করি তাহলে আমরা অনেক উপরে উঠতে পারব। নারী অধিকার প্রতিষ্ঠায় সরকার সচেষ্ট বলেও জানান তিনি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশিষ্ট বামপন্থী রাজনীতিক, তাত্ত্বিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় জানালো সর্বস্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয় বনানী কবরস্থানে। মার্ক্সবাদী লেনিনবাদী তাত্ত্বিক ও রাজনীতিক কমরেড হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আনা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে। দলীয় পতাকা দিয়ে আবৃত করে লাল সালাম জানানোর মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। শোক মিছিল করে রণর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহযোদ্ধা, ভক্ত, অনুরাগী সহ সর্বস্তরের মানুষ। রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হায়দার আকবর খান রণকে। আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয় ফুলেল শ্রদ্ধা। তিনি শুধু একজন খ্যাতিমান রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার চলে যাওয়া নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে, আদর্শবাদী রাজনীতির ক্ষেত্রে একটা বিরাট শূন্যতা সৃষ্টি করল। শ্রমিক শ্রেণী এবং মেহনতি জনগণের শ্রেণী সংগ্রামের চূড়ান্ত বিজয়কে অগ্রসর করে নিয়ে যাওয়ার জন্য হায়দার আকবর খান রণর নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। উনি একজন ব্যতিক্রমধর্মী সমাজতান্ত্রিক নেতা, যিনি জাতীয়তাবাদী সংগ্রাম করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামরিক শাসন, স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। বিশিষ্ট জনেরা শ্রদ্ধা ভরে স্মরণ করেন গুরুত্বপূর্ণ এই বামপন্থী নেতার অবদানকে। হায়দার আকবর খান রণ তার সারা জীবন একটা সমতা ভিত্তিক, ন্যায় ভিত্তিক সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে
নিবেদিত ছিলেন। তিনি কেবল বামপন্থী ছিলেন না, তিনি মার্ক্সবাদী লেনিনবাদী ছিলেন। রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধাবাদিতা তার চরিত্রের ধারের কাছেও আসতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হন কমরেড হায়দার আকবর খান রণ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।